কাউন্সিল অফ অ্যাডভাইজার্সের একটা মিটিং ছিল আজকে, যেহেতু উইকলি মিটিং আমরা সাধারণত কাউন্সিল অফ অ্যাডভাইজার করেন সাধারণত থার্সডেতে, আজকে মিটিংটা হয়েছে টুইসডেতে। কালকে জানেন আপনি, কালকে ক্রিসমাস আছে, তো সেই জন্য এটাকে একটু একদিন এগিয়ে নেওয়া হয়েছে। তা আজকে অনেকগুলো বিষয় নিয়ে আলাপ ডিসকাশন হয়েছে, কিছু কিছু বিষয়ে সিদ্ধান্ত এসছে। আপনারা ইন ডিউ কোর্স অফ টাইম আপনাদেরকে ক্যাবিনেট থেকে এগুলো জানানো হবে। ব্রডার যেটা আমি বলতে পারি সেটা হচ্ছে যে পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের বঞ্চনা নিরসনে গঠিত কমিটির সুপারিশ বাস্তবায়নের বিষয়ে একটা আলাপ হয়েছে। আর একটা হচ্ছে যে আমরা কোরিয়ার সাথে আমরা একটা ফ্রি ট্রেড বলবো না, আমরা একটা ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট আমরা করছি, তো সেটা নিয়ে আলাপ হয়েছে। তারপরে আরও ছিল গণভবনের জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি অধিকার প্রতিষ্ঠা, এটা নিয়েও একটা ডিসিশন এসছে। এবং সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024-এর খসড়া চূড়ান্ত অনুমোদিত হয়েছে। এইগুলো আপনারা আরও ডিটেল আপনাদেরকে ক্যাবিনেট জানাবেন। তো আমি এর থেকে কিছু পড়ে আপনাকে শোনাই। সেটা হচ্ছে যে জাকির খান কমিটি, আপনারা জানেন জাকির আহমেদ খান কমিটি তাদের পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের জন্য একটা সুপারিশমালা দিয়েছিলেন। সেটার একটা এটা নিয়ে একটু থ্রেড ডিসকাশন হয়েছে। সেটার আলোকে যেটা ডিসিশন, এটার উপর একটা রিভিউ কমিটি হয়েছিল ক্যাবিনেট সেক্রেটারি নেতৃত্বে। সেইখানের মূল ছিল যে আপনারা জানেন যে আমরা এর আগে রিভিল করেছিলাম 764 জনকে ভূতাপক্ষে পদোন্নতি দেওয়া যায়, এই বিষয়ে সুপারিশ করা হয়েছিল। তো সেই জন্য এর মধ্যে থেকে আমরা বলছি 119 জনকে সচিব পদে, 41 জনকে গ্রেড 1-এ এবং অতিরিক্ত সচিব পদে 528 জন এবং যুগ্ম সচিব পদে 72 জন এবং উপসচিব পদে 4 জন কর্মকর্তাকে ভূতাপক্ষে পদোন্নতি প্রদানের সুপারিশ করেছে। আর এটার জন্য যেটা আমাদের একটা প্রাক্কলিত খরচ যেটা চিন্তা করা হয়েছে, যে এর ফলে রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদন সাপেক্ষে প্রত্যেক কর্মকর্তার জন্য প্রযোজ্য তারিখ হতে উচ্চতর পদে পদোন্নতির আদেশ জারি করা যেতে পারে এবং ভূতাপক্ষে পদোন্নতির বাস্তবায়নে বকেয়া বেতন, আনুতোষিক ও পেনশন বাবদ এককালীন আনুমানিক 42 কোটি টাকা এবং পরবর্তীতে পেনশন বাবদ আনুমানিক বার্ষিক অতিরিক্ত 13 কোটি টাকা বরাদ্দ করার কথা বলা হয়েছে। তো এইটা ছিল, এটার বিষয়ে একটা ডিসিশন এসছে। এবং এটা আমি আবারও বলছি, এগুলোর ডিসিশনগুলো আপনারা আরও ডিটেলে আপনার ক্যাবিনেট থেকে আপনাদেরকে বলবে। আর আপনি জানেন যে গণভবনের জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর নিয়ে আমরা এর আগে একটা ডিসিশন ছিল, এটা আজকে আবার এটার প্রতিষ্ঠার বিষয়ে আবার ক্যাবিনেটে আবার এটা একটা ফাইনাল ডিসিশন এসছে। আর ছিল হলো সাইবার সিকিউরিটি, সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024-এর খসড়া চূড়ান্ত অনুমোদন। আপনি জানেন যে আমরা সাইবার সিকিউরিটি একটা স্ক্র্যাপ করা হয়েছে, বিকজ এটা এতই কন্ট্রোভার্সিয়াল এবং এটাকে আসলে ইউজ করা, মানে পতিত স্বৈরাচার শেখ হাসিনা এটাকে ইউজ করেছিলেন বাংলাদেশে ডিসেন্টিং ভয়েসগুলোকে মাজল করার জন্য, মুখ বন্ধ করে দেওয়ার জন্য, বা দেশে একটা ভয়ের পরিবেশ, কেউ যেন তার অপিনিয়নকে ফ্রিলি এক্সপ্রেস করতে না পারেন, সেইটাকে বন্ধ করার জন্য। তো সেইটাকে চেঞ্জ করে এখন একটা সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ওইটাকে যেহেতু স্ক্র্যাপ হয়েছে এটা ডিসিশন, সেটার একটা অনুমোদন করা হয়েছে। এবং এটার মূল ইস্যু হচ্ছে আমরা সাইবার স্পেসকে সবার জন্য আমরা সেভ করতে চাই। আপনি জানেন সাইবার স্পেসে অনেক ধরনের ক্রাইম হয়, অনেকে চিটেড হন, অনেক আমাদের মা বোনরা অনেক ধরনের বুলিংয়ের শিকার হন, শিশুদেরকে অনেক ধরনের বুলিংয়ের শিকার করতে হয়। তো সাইবার স্পেসকে সেভ করাটা এটা একটা গভর্নমেন্টের দায়িত্ব। তো সেই আলোকেই সাইবার সুরক্ষা অধ্যাদেশটা, এটার বিষয়ে আজকে আলোচনা এবং এই বিষয়ে একটা ডিসিশন এসছে। তা আমরা এই ছিল আজকের মূল আলোচনা।
এবং কোরিয়ার সাথে যদি আমরা সত্যিকার অর্থে যে ইপিএ যেটা আমরা করার চেষ্টা করছি সেটা যদি হয়, আপনি জানেন কোরিয়ার যে গ্রোথ, এটা ফেনোমেনাল গ্রোথ। কোরিয়ার বাংলাদেশ অলমোস্ট একই লেভেলে ছিল 1960 বা আর্লি 70s দিকে, কিন্তু আপনি দেখেন কোরিয়া কোথায় চলে গেছে। আর কোরিয়ার এখন যে পার ক্যাপিটা ইনকাম, সুন তারা এমন হতে পারে, কেউ কেউ বলছেন যে তারা জাপানকে ছাড়িয়ে যাবে। তো ওদের সাথে যদি আমাদের একটা ইকোনমিক একটা ভালো এগ্রিমেন্ট থাকে পার্টনারশিপের, সেতে যেটা হবে যে আমরা উই ক্যান এক্সপ্লোর, এটা আমাদের জন্য একটা বড় মার্কেট হিসাবে আবির্ভূত হবে। আমরা চাই যে আমাদের গার্মেন্ট ম্যানুফ্যাকচারাররা বা যারা আমাদের লো কস্টে ম্যানুফ্যাকচারিং করেন তারা যেন কোরিয়াকে একটা বড় মার্কেট হিসাবে পান। সেইটার আলোকে আজকে ক্যাবিনেটে জানিয়ে দেওয়া হয়েছে যে এটা আমরা জাস্ট নেগোসিয়েশনটা লঞ্চ করেছি তাদের সাথে। হোপফুলি এটা খুব দ্রুত এই নেগোসিয়েশনটা কমপ্লিট হলে বাংলাদেশের জন্য একটা বড় একটা মার্কেট ওপেন হবে। জাপানের সাথেও আমাদের সিমিলার কথা হচ্ছে। জাপানের সাথে আমাদের অলরেডি 3 দফা এটা নিয়ে অলরেডি আলোচনা হয়েছে, এবং এটা আমাদের জন্য দরকার। কারণ জানেন আমাদের এই এলডিসি গ্র্যাজুয়েশনের একটা কথা এসছে, আমরা হয়তো 2026-এ গ্র্যাজুয়েট হব কি হব না সেই বিষয়ে তো একটা ডিসিশন এখনো হয়নি, বাট ইভেনচুয়ালি তো আমাদের এটা খুব যে বেশি দিন থাকবে তা না, এই উইন্ডো অপরচুনিটি যে উইন্ডো সেই জন্য আমরা আগের থেকেই নিজেদেরকে প্রিপেয়ার করা, কিভাবে আমরা আমাদের আরও বড় মার্কেট আমরা কিভাবে পাবো পৃথিবীতে। শুধুমাত্র আমাদের এখনও দেখেন যদি আমাদের এক্সপোর্ট বাস্কেটটা অনেক বেশি ইউরোপ, ওয়েস্টার্ন ইউরোপ এবং নর্থ আমেরিকা কেন্দ্রিক। আমরা চাচ্ছি, এই গভর্নমেন্ট চাচ্ছে নতুন নতুন মার্কেটকে আরও কত ভালোভাবে এক্সপ্লোর করা যায়। দ্যাট ইনক্লুডস সাউথ কোরিয়া। অ্যান্ড সাউথ কোরিয়ার সাথে আমাদের অনেক অনেক পুরনো বন্ধুত্ব, এবং আপনি জানেন যে সাউথ কোরিয়া এখন একটা খুব বড় একটা জিনিস হচ্ছে যে সাউথ কোরিয়া এখন যেগুলো লেন্ডিং দেয় ওদের চেয়ে এত সফট লোনে কেউ লেন্ডিং দেয় না, এত কম। মানে অনেক ক্ষেত্রে দেখা যায় না, আপনি যদি অন্যান্য অনেক দেশের থেকে লোন নেন সেক্ষেত্রে ইন্টারেস্ট রেটটা অনেক হাই, ওদের একদমই নাই বলতে গেলে, এরকম নমিনাল রেটে তারা লেন্ডিং করেন। একটা বিষয় যে লেদার ইন্ডাস্ট্রিকে আমরা খুব সরলীকরণ করি, হ্যাঁ, যে এটা আমি সিএটিপি করলেই যে আমার লেদার ইন্ডাস্ট্রি খুব গ্রোথে যাবে সেটার কি গ্যারান্টি আছে? এটা কিন্তু আমরা সেভাবে দেখছি না। আমি যে যতগুলো সেমিনার এইগুলোতে অ্যাটেন্ড করেছি সেই বিষয়ে কিন্তু এইটা আমার মনে হয় না। কেননা তারপরেও আমাদের মানে লেদার এবং লন লেদার শু এগুলোর আপনি দেখছেন যে এই বছর কিন্তু ভালো গ্রোথ আমাদের হচ্ছে, এবং সেই ব্যবসায় আমরা আরও চেষ্টা করছি। আর সিএটিপির বিষয়ে ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি দেখছে এটা কতটা আমরা ভালোভাবে করতে পারি। অবশ্যই আমরা চাই যে বাংলাদেশে যেগুলো হাইড অ্যান্ড লেদার যেগুলো হয় সেটা যেন এনভায়রনমেন্টালি প্রসেস হয়, এবং আমরা যদি এটার এনভায়রনমেন্টালি প্রসেস মানে কমপ্লায়েন্ট করে যদি আমরা প্রসেস করতে পারি তাহলে এটা হবে কি বাইরে একটা মেসেজ যাবে যে না বাংলাদেশের থেকে এই গুডসগুলো কেনা যায়। তা আমরা হোপফুলি আমরা আশা করছি। বাট এটার সাথে যেটা হয় কি, এটার সাথে ভ্যালু এডিশনও লাগে, আমাদের ভ্যালু এডিশনগুলোও যুক্ত হতে হবে। গার্মেন্টস তো একদিনে হয় নাই, 40 বছরে গার্মেন্টস এখানে এসছে। বাট এই জায়গাটায় কিন্তু আপনি দেখবেন যে ভালো গ্রোথ আমরা ইদানিং দেখছি। সামনে আমরা সেই জন্য যদি আরও আমরা পলিসি নিতে পারি, আমাদের গভর্নমেন্টের এটা এ বিষয়ে যথেষ্ট নজর আছে, ভালো যদি পলিসি নিতে পারি অবশ্যই আপনি দেখবেন যে এইখানেও ভালো গ্রোথ আমরা পাবো ব্যাপারটা। এবং এতে বলা হচ্ছে যে এই পুরো সময়টা বাংলাদেশে আপনি যদি দেখেন, আপনারা যদি যারা ক্রাইম বিট করেন দেখবেন বাংলাদেশের মার্ডারের রেট প্রতি মাসে 250-300 বেশি যায় না। হ্যাঁ, এটা একটা স্ট্যাবল থাকে, যদি না যে খুব ব্রুটাল কোনো গভর্নমেন্ট যদি তার জনগণকে না কিলিং করে। এমনি নর্মাল ইয়ের থেকে এটা আমি অন্তত এটা দেখেছি। তো সেই জায়গায় আমরা এটা নিয়ে তারপরে আমরা পুলিশ সদর দপ্তরকে জিজ্ঞেস করলাম যে আপনারা এটা একটু দেখেন যে এটার ওনারা এটা দাবি করছেন। তো ওনারা এটা দেখেছেন যে এই যে গত 3 মাসে অনেকগুলো বেশি, যেমন 583 যেটা বলা হয়েছে, ইনফ্যাক্ট সেই মাসে আপনার খুনের মামলা মানে ওই মাসেই খুন হয়েছে এরকম মামলা মানে হয়েছিল 283টি, আর বাকি যে 300টা এটা হচ্ছে যে আপনি যে জুন জুলাই যেগুলো মার্ডার হয়েছে কিলিংয়ে
সেই মামলাগুলো আপনার সেপ্টেম্বরে এসছে। ফলে আপনি যে ফিগারটা পাচ্ছেন যে সেপ্টেম্বরে 583 জন খুন হয়েছে, এটা ইনফ্যাক্ট ফিগার হচ্ছে 283টা মার্ডার হয়েছে, আর বাকি 300 হচ্ছে জুলাই আগস্টের যে আপনি দেখছেন যে 1400-1500 জন ছেলে মেয়েকে যে হত্যা করলো, সেইটার মার্ডারের কেসগুলো এই সময় হয়েছে। ঠিক সিমিলারলি একইভাবে অক্টোবর 2024 সালে আপনি 399টা মার্ডারের কথা হয়েছে, কিন্তু ইনফ্যাক্ট হবে হচ্ছে 249টা। 150টা মার্ডার যেটা আগে হয়েছে সেগুলো দেখাচ্ছে, এবং কিছু কিছু মার্ডার এখন আমরা দেখছি যে যেটা 5, 6, 7, 8 বছর আগে 2015 সালে মার্ডার হয়েছে, ভয়ে ওনারা মার্ডার কেসটা দিতেই পারেন নাই, সেই মার্ডার কেসও এখন আমরা দেখছি যে 2-1 জন করছেন। কিন্তু এটার মানে এই না যে ওই মার্ডারটা সেই মাসেই হয়েছে। ঠিক তেমনি আপনার নভেম্বরে হচ্ছে 337টা, তো তার মধ্যে 117টা হচ্ছে পূর্বের ঘটনার মামলা। আমরা এই পুরো স্ট্যাটিস্টিক আমরা আপনাদের সাথে দিব। ইনফ্যাক্ট মার্ডার হয়েছে 220টা। তা আপনি, আমার কথা হচ্ছে যে আপনারা যেই ধরনের মানে এই যে একটা স্ট্যাটিস্টিক দিয়ে আপনি বানিয়ে নিচ্ছেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির ম্যাসিভ ডিটোরিয়েশন হয়েছে, হিমশিম খাচ্ছে মানুষের আমার কথা হচ্ছে যে আমরা চাই সবাই ইথিক্যাল জার্নালিজম করেন। আপনি একটু দেখেন যে আপনার স্ট্যাটিস্টিক্সটা ঠিক আছে কিনা। আমরা আপনাদেরকে এটা দিচ্ছি। আমি এই যে ফিগারটা পেয়েছি, আমি পুলিশ হেডকোয়ার্টার্স, এরা 2 দিন ধরে এটা কাজ করে তারা সেপারেট করেছেন কোনটা ইনফ্যাক্ট ওই মাসে হয়েছে, কোনটা আগের মামলা, সেটার একটা ফিগার আমরা দিচ্ছি। ঠিক তেমনি আপনারা দেখবেন যে আমরা খুন রাহাজানির ক্ষেত্রে বা ছিনতাইয়ের ক্ষেত্রেও আমরা কালকে একটা ফিগার দিয়েছি যে ইনফ্যাক্ট ছিনতাইয়ের যে এখন অনেক সময় হয় কি পারসেপশনের উপরে অনেকে রিপোর্ট করে ফেলেন, বা আমার আশেপাশে 3 জনের ছিনতাইয়ের শিকার হয়েছেন, ওটার থেকে একটা পারসেপশন হয় যে বাংলাদেশের আইন শৃঙ্খলা র্যাপিড ডিটোরিয়েট করেছে। আমার কথা হচ্ছে আপনার যেটা অ্যাকচুয়াল যেটা হয়েছে সেটা লেখেন, আমাদের এটা অনুরোধ আপনাদের কাছে। আর অবশ্যই আমরা চাই, আমরা আরো ডেটা ট্রান্সপারেন্সি আনতে চাচ্ছি। পুলিশকে আমরা বলে দিয়েছি যে তারা যেন তাদের যত ক্রাইমের ডেটা আছে যেটা সব সময় রিলিজিয়াসলি তারা জন্য পোস্ট করে, এটা একটা ট্রান্সপারেন্সি আপনাদের জনগণের সাথে তার একটা ট্রান্সপারেন্ট একটা সম্পর্ক থাকুক। কি হচ্ছে, কোথায় হচ্ছে, কি ধরনের মামলা হচ্ছে, বাংলাদেশে কোন ধরনের ক্রাইম বেড়ে গেছে, তার থেকে আপনারা একটা ভালো ইন্ডিকেশন এই স্ট্যাটিস্টিক্স থেকে পাবেন।